পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং রহস্যময় মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। আজকের দিনে যদি পৃথিবীর সব দেশগুলোকে একসাথে জোড়া লাগিয়ে দেওয়া হয় তাহলেও সেটা প্রশান্ত মহাসাগরের থেকে ছোট হবে। 1520 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এই মহাসাগরে এসে পৌঁছেছিলেন। তিনি দেখেন এই মহাসাগরের জল তুলনামূলক শান্ত, তাই তিনি এর নাম দেন মার প্যাসিফিকো, মানে শান্ত সমুদ্র। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে এই নামটা পৃথিবীর সবচেয়ে বড় ভুলগুলোর একটা, কারণ এই শান্ত সমুদ্রই আমাদের বিশ্বের সবথেকে বিধ্বংসী ভূমিকম্প তৈরি করে। পৃথিবীর সবচেয়ে বড় সুনামি জোন এই মহাসাগরই রয়েছে। আজও এই প্রশান্ত মহাসাগরের গভীরে মারিয়ানা ট্রেঞ্চের এমন সব রহস্য লুকিয়ে আছে যা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। কিন্তু কিভাবে সৃষ্টি হলো এই মহাসাগর? কেন আজও এই মহাসাগরকে পুরোপুরি বিজ্ঞানীরা জানতে পারেননি? কেনই বা আজ বিশ্বের শক্তিশালী দেশগুলো এই মহাসাগরের রাজত্ব করতে চায়? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব প্রশান্ত মহাসাগরের লুকানো রহস্য। ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখুন। আর অবশ্যই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রশান্ত মহাসাগর আসলে কতটা বড় সেটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে এর আয়তন। ওয়ার্ল্ড ম্যাপে এই যে বিশাল নীল রঙের এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটাই হলো প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের আয়তন প্রায় 16,53,00,000 বর্গ কিলোমিটার, বা প্রায় 165 মিলিয়ন বর্গ কিলোমিটার। এই মহাসাগর উত্তরে বেরিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত, পশ্চিমে এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া, পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত। এবার এই এরিয়াটাও কতটা বড় তারও একটা ছোট্ট ধারণা আপনাদেরকে দিয়ে দেই। দেখুন, এই যে আমাদের পৃথিবীতে 7টা মহাদেশ আছে, এই সব মহাদেশগুলোকে যদি একসাথে জোড়া লাগিয়ে দেওয়া হয় তাহলে এই বিশাল স্থলভাগের আয়তন হবে প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার। মানে সবকটা মহাদেশ সমস্ত স্থলভাগকে একজোট করে দিলেও তার আয়তন প্রশান্ত মহাসাগরের থেকে কম হবে। আমাদের এই যে বিশাল বড় পৃথিবী রয়েছে তার প্রায় 31% জায়গা জুড়ে একটা মহাসাগরই রয়েছে। আর পৃথিবীতে যে সম্পূর্ণ জলের পরিমাণ রয়েছে, সমুদ্রের জল, তার প্রায় অর্ধেক মানে প্রায় 50% প্রশান্ত মহাসাগরই রয়েছে। এর গড় গভীরতা 4,572 মিটার, আর সর্বোচ্চ গভীরতা প্রায় 11,000 মিটারের কাছাকাছি। এই সংখ্যাগুলো শুধুমাত্র বড় নয়, অস্বাভাবিক রকম বড়। পৃথিবীর অন্য কোনো মহাসাগর, অন্য কোনো লেক এর ধারে কাছে আসতে পারে না। আর এই যে একটা হিউজ ব্যাপার, এই কারণে পৃথিবীর যে ক্লাইমেট মানে জলবায়ু রয়েছে তার উপরে প্রশান্ত মহাসাগরের প্রভাব সব থেকে বেশি। এই মহাসাগরের জলের তাপমাত্রা যদি সামান্য ওঠানামা করে তাহলেও হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত তার প্রভাব পড়ে। কিরকম টাইপের প্রভাব সেটা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। কোনো কোনো বছর হঠাৎ করেই প্রশান্ত মহাসাগরের পূর্ব ও মধ্য অংশে জলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি বেড়ে যায়, আর এই অবস্থাকে বলা হয় এল নিনো। শুনতে সামান্য মনে হলেও এর ফলাফল কিন্তু ভয়ঙ্কর। এল নিনোর প্রভাবে ভারতবর্ষে বর্ষা দুর্বল হয়ে যায়, অস্ট্রেলিয়ায় খরা দেখা দেয়, দক্ষিণ আমেরিকার উপকূলে অতিরিক্ত বৃষ্টি হয়। আবার এই এল নিনোর উল্টো ঘটনা হচ্ছে লা নিনা। এতে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের জল স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, যার কারণে লা নিনা সৃষ্টি হয়, যা পৃথিবীর জলবায়ুর উপরে হিউজ এফেক্ট ফেলে। ভারতসহ দক্ষিণ এশিয়াতে বর্ষাকাল আরও দীর্ঘ হয়, বন্যার সম্ভাবনা বাড়ে। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়াতে ভারী বৃষ্টি এবং বন্যা দেখা দেয়। দক্ষিণ আমেরিকাতে আবার খরা দেখা দেয়। উত্তর আমেরিকাতে কনকনে ঠান্ডা পড়ে। মানে আপনি কলকাতায় বা তার আশেপাশে বসে যে আবহাওয়া উপলব্ধি করতে পারছেন তার পেছনে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা প্রশান্ত মহাসাগর দায়ী। কিন্তু এই মহাসাগরের আরও একটা ইন্টারেস্টিং পার্ট হলো আমরা আজও এই মহাসাগরকে পুরোপুরি বুঝতে পারিনি। বিজ্ঞানীদের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত এই মহাসাগরের মাত্র 20% এলাকা এক্সপ্লোর করা সম্ভব হয়েছে। এই সমুদ্র তলের প্রায় 80% এখনো ম্যাপিং করাই সম্ভব হয়নি। ভাবুন একবার, আমরা আজকের দিনে চাঁদে যাচ্ছি, চাঁদের পৃষ্ঠের অনেক ডিটেলস আমরা জানি, মঙ্গলের মাটির গঠন পর্যন্ত ল্যাবে পরীক্ষা করা হয়েছে, কিন্তু আজও আমাদের পৃথিবীর একটা বড় অংশ অন্ধকারে ঢাকা।
তবে এতদিন পর্যন্ত আমরা প্রশান্ত মহাসাগরের যে সমস্ত রহস্য উদ্ঘাটন করতে পেরেছি তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর হল মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত এই খাদ পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। এই খাদের সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার ডিপ, যার গভীরতা প্রায় 10,900 থেকে 11,000 মিটার। আচ্ছা বলুন তো, পৃথিবীর সবথেকে উঁচু পর্বতমালা কোনটা? হিমালয়। এবং হিমালয়ের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা প্রায় 8,848 মিটার। এই মাউন্ট এভারেস্টকে আপনি ধরে যদি পুরোপুরিভাবে উল্টো করে মারিয়ানা ট্রেঞ্চে ঢুকিয়ে দেন, তাহলেও মারিয়ানা ট্রেঞ্চের পুরো জায়গাটা ভর্তি হবে না। জাস্ট ভাবুন একবার, এই জায়গাগুলো এতটাই গভীর যে দিনের বেলাতেও এখানে আলো পৌঁছাতে পারে না। তাপমাত্রা খুবই কম, জলের চাপ এতটাই বেশি যে মানুষের শরীর তো দূরের কথা, শক্ত ধাতুও টিকতে পারবে না। তবুও আশ্চর্যজনকভাবে এই জায়গার মধ্যে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, প্রশান্ত মহাসাগরের এই যে গভীর খাদগুলো, সেগুলো কিভাবে সৃষ্টি হলো? আসলে এর পেছনে প্রায় কোটি কোটি বছর পুরনো কিছু ভূতাত্ত্বিক প্রক্রিয়া কাজ করছে। প্রায় 20 কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে একটা সুপার কন্টিনেন্ট ছিল, যেটাকে প্যানজিয়া বলা হতো। সময়ের সাথে সাথে প্যানজিয়া ভেঙে যেতে শুরু করে, আর মাঝখানের ফাঁকা জায়গাগুলোতে জল ভর্তি হয়ে মহাসাগর সৃষ্টি হয়। এই পুরো প্রক্রিয়াটিকে প্লেট টেকটনিক থিওরি বলা হয়। এবার এই টেকটনিক প্লেটের যে থিওরিটা, সেটা কি একটু সহজ করে বুঝিয়ে বলছি। দেখুন, আমাদের পৃথিবীর উপরে যে ভূত্বক রয়েছে সেটা কিন্তু একটা নয়, বরং অনেকগুলো ছোট বড় মাঝারি প্লেটে ভাগ হয়ে রয়েছে। এই প্লেটগুলো সব সময় ধীরে ধীরে নড়াচড়া করছে। কোথাও এগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, আবার কোথাও ধাক্কা খেয়ে একে অপরের নিচে ঢুকে যাচ্ছে। যখন একটা মহাসাগরীয় প্লেট অন্য আরেকটির সাথে ধাক্কা খেয়ে নিচে ঢুকে যায়, তখন সেই সাবডাকশন জোনে একটা খাদ তৈরি হয়। প্রশান্ত মহাসাগরে এই ধরনের সাবডাকশন জোন সব থেকে বেশি, আর এই কারণেই প্রশান্ত মহাসাগরে ট্রেঞ্চ, ভলক্যানো, আর্থকোয়েক সব থেকে বেশি দেখা যায়। এই মহাসাগরের আরও একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানকার প্যাসিফিক রিং অফ ফায়ার। এটা আসলে প্রশান্ত মহাসাগরের চারপাশে প্রায় 40,000 কিলোমিটার লম্বা একটা বেল্ট। এখানেই পৃথিবীর প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আর জানলে অবাক হবেন যে পৃথিবীর প্রায় 90% ভূমিকম্প এই অঞ্চলেই ঘটে। জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপিন, চিলি, আমেরিকার পশ্চিম উপকূল সবকিছুই এই বেল্টের মধ্যেই পড়েছে। এই অঞ্চলে প্লেটগুলো এতটাই নড়াচড়া করে যে প্রতিদিনই কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে। কখনো কখনো সমুদ্রের নিচে বিশাল ভূমিকম্পের সৃষ্টি হয়, যার ফলে সমুদ্রের বিশাল জলরাশি উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে। আপনারা অনেকেই জানবেন যে 2011 সালে জাপানে একটা ভীষণই বিধ্বংসী সুনামি হয়েছিল। সেই সুনামির কারণ কিন্তু এই প্যাসিফিক রিং অফ ফায়ার ছিল, যেখানে কয়েক মিনিটের মধ্যেই একটা বিশাল ঢেউ এসে অর্ধেক জাপানকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। তবে এই বিশাল যে প্রশান্ত মহাসাগরের কথা আমরা বলছি, এটা মানে কিন্তু শুধুই জলরাশি নয়, এটাকে একটা ছড়িয়ে থাকা দ্বীপ জগতও বলতে পারেন। এই মহাসাগরের বুক জুড়ে প্রায় 25,000-এরও বেশি দ্বীপ রয়েছে। অবাক করার বিষয় হল, পৃথিবীর মোট দ্বীপের প্রায় 80% এই একটা মহাসাগরের মধ্যে অবস্থিত, এবং এই প্রত্যেকটা দ্বীপ একে অপরের থেকে অনেকটাই আলাদা। কিছু দ্বীপ তৈরি হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে। সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা লাভা ধীরে ধীরে দ্বীপ গঠন করেছে। আবার কিছু দ্বীপ তৈরি হয়েছে প্রবাল প্রাচীর বা কোরাল রিফ থেকে, যেগুলো প্রায় কয়েক হাজার বছর ধরে ছোট ছোট সামুদ্রিক প্রাণীর মৃতদেহ জমে তৈরি হয়েছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেই। পৃথিবীর সব থেকে বড় প্রবাল প্রাচীর রিফ এই প্রশান্ত মহাসাগরেই রয়েছে, যার নাম গ্রেট ব্যারিয়ার রিফ। এছাড়াও এখানের অনেক দ্বীপ হল মহাদেশীয় অংশের ভাঙা টুকরো, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রশান্ত মহাসাগরের এই বিশাল দ্বীপ জগৎকে সাধারণত 3টি অঞ্চলে ভাগ করা যায়: মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া। মেলানেশিয়া অঞ্চলে রয়েছে পাপুয়া নিউগিনি এবং ফিজির মতো বড় বড় দ্বীপ। মাইক্রোনেশিয়াতে রয়েছে অসংখ্য ছোট ছোট দ্বীপ, যেগুলো এতটাই ছোট যে অনেক সময় এগুলোকে মানচিত্রে খুঁজেও পাওয়া যায় না। আবার পলিনেশিয়া হলো এখানকার সবচেয়ে বিস্তৃত অঞ্চল। এর মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে শুরু করে ইস্টার আইল্যান্ড পর্যন্ত বিস্তৃত বিশাল এলাকা জুড়ে দ্বীপ ছড়িয়ে রয়েছে। এই দ্বীপগুলোর মধ্যে অনেকগুলোই আজও প্রায় জনবসতিহীন। তবে আবার কিছু কিছু দ্বীপে মানুষ বসবাস করছে। তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং জীবনধারা আছে, যেগুলো বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা।
উদাহরণ হিসাবে আপনি দেখতে পারেন ফিজি এবং হাওয়াই দ্বীপপুঞ্জের এলাকাকে। এখানকার প্রকৃতি এবং মানুষের জীবন একদম এক আলাদা ছন্দে চলে। সবচেয়ে রহস্যময় ব্যাপার হচ্ছে এই দ্বীপগুলোর অনেকগুলোই এখনও পুরোপুরি এক্সপ্লোরই করা হয়নি। কিছু দ্বীপ আবার এতটাই দূরবর্তী যে আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও সেখানে মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। ফলে এই দ্বীপগুলো আজও বিজ্ঞানীদের কাছে এক একটা জীবন্ত ল্যাবরেটরি, যেখানে অনেক নতুন নতুন প্রজাতি, অজানা ইকোসিস্টেম আর প্রকৃতির অদ্ভুত সব রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু প্রশান্ত মহাসাগরের এই রহস্য শুধুমাত্র ভূতত্ত্বের সীমাবদ্ধ নয়, এর জীববৈচিত্র্য অবিশ্বাস্য। পৃথিবীর মোট সামুদ্রিক প্রজাতির একটা বড় অংশ এই মহাসাগরে পাওয়া যায়। এই মহাসাগরের গভীর খাতগুলোতে এমন এমন প্রাণী আছে যারা নিজেরাই আলো তৈরি করতে পারে, যাকে বায়োলুমিনেসেন্স বলা হয়। আবার এই আলো ব্যবহার করেই তারা শিকার ধরে, যোগাযোগ করে বা শত্রুকে বিভ্রান্ত করে। জায়ান্ট স্কুইডের মতো বড় বড় প্রাণী রয়েছে যাকে একটা সময় মানুষ গল্প ভাবত, কল্পকাহিনী ভাবত, তার অস্তিত্ব প্রশান্ত মহাসাগরে পাওয়া গেছে। এই প্রাণীদের চোখ মানুষের মাথার থেকেও বড় হতে পারে। এরা এমন গভীরতায় বসবাস করে যেখানে মানুষ কোনো স্পেশাল ইকুইপমেন্ট ছাড়া পৌঁছাতে পারবে না। এটা তো গেল গভীর সমুদ্রের প্রাণীদের কথা। এছাড়াও প্রশান্ত মহাসাগরে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায়। একটা ছোট্ট শকিং তথ্য দিই, আজকের দিনে পৃথিবীতে যে পরিমাণে মাছ ধরা হয় তার প্রায় 70% আসে প্রশান্ত মহাসাগর থেকে। তবে আজকের দিনে এই বিশাল মহাসাগর শুধুমাত্র জিওগ্রাফিক্যাল এবং বায়োলজিক্যাল মিস্ট্রির জন্য নয়, বরং জিওপলিটিক্স এবং ইকোনমিরও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আজ 21 শতকে পৃথিবীর সামরিক শক্তির কেন্দ্রবিন্দু আটলান্টিক থেকে ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরের দিকে সরে আসছে। কারণ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো প্রত্যেকেই এই মহাসাগরের চারপাশে অবস্থিত। বিশ্ব বাণিজ্যের প্রায় 1/3 এই অঞ্চলের সমুদ্রপথ দিয়েই হয়। প্রতিদিন হাজার হাজার কার্গো শিপ এই মহাসাগর পাড়ি দিয়ে পণ্য পরিবহন করছে। এই কারণে এই মহাসাগরের উপর নিয়ন্ত্রণ মানে বিশ্ব বাণিজ্যের উপরে নিয়ন্ত্রণ। আজকের পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সাউথ চায়না সি। নামে চায়না থাকলেও এটা কিন্তু আসলে প্রশান্ত মহাসাগরেরই একটি অংশ, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। এখানে বিশাল পরিমাণে তেল ও গ্যাসের রিজার্ভ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এটা গোটা বিশ্বের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা শিপিং রুট। আজকের দিনে চীন এই অঞ্চলে কৃত্রিম আইল্যান্ড তৈরি করে সামরিক ঘাঁটি বানাচ্ছে। অন্যদিকে আমেরিকা এবং এই চীনের আশেপাশে থাকা দেশগুলো চীনের দাবিকে চ্যালেঞ্জ করছে। আমেরিকা এই এলাকায় মাঝে মাঝেই নৌমহড়া করে চীনের আধিপত্যকে কমাতে চায়। জাপানও এই অঞ্চলের দখল নিতে চায়। সব মিলিয়ে এই ছোট্ট সামুদ্রিক অঞ্চলটা ভবিষ্যতের বড় সংঘর্ষের কারণ হতে পারে। তবে এতদূর ভিডিওটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রশান্ত মহাসাগর আজও সবথেকে পাওয়ারফুল ইকোসিস্টেম। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে আজকের দিনে আমরা আধুনিক টেকনোলজি ব্যবহার করে মঙ্গল গ্রহে যাওয়ার প্ল্যানিং করছি, চাঁদে মানুষ পাঠাতে পারছি, সেখানে কেন আমরা প্রশান্ত মহাসাগরকে এক্সপ্লোর করতে পারছি না? এর কারণ কি? আর এখানেই আসে সবথেকে বড় পার্থক্য। মহাকাশের সবথেকে বড় সমস্যা হচ্ছে শূন্যতা, অর্থাৎ ভ্যাকিউম। কিন্তু সমুদ্রের গভীরে সবথেকে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত চাপ। সমুদ্রের আপনি যত নিচে নামবেন চাপ তত বাড়বে। প্রত্যেক 10 মিটার নিচে নামলে আপনার শরীরের উপরে 1 অ্যাটমসফিয়ার করে চাপ বাড়ে। 100 মিটার গেলে 10 অ্যাটমসফিয়ার, 1000 মিটার গেলে 100 অ্যাটমসফিয়ার। আর আপনি যখন 10,000 মিটার গভীরে পৌঁছাবেন তখন আপনার উপরে পড়বে প্রায় 1000 অ্যাটমসফিয়ার চাপ। এর মানে হলো প্রত্যেক স্কয়ার ইঞ্চিতে কয়েক টন ওজনের সমান। একটু সহজ করে যদি বলি, ধরুন আপনার মাথার খুলি ধরে কেউ হাইড্রোলিক প্রেসে রেখে দিয়েছে এবং সেখানে 7.5 টন প্রেসার আপনার মাথার খুলির উপরে দেওয়া হচ্ছে। তাহলে ভাবুন আপনার মাথার খুলির অবস্থাটা কি হবে। এক্স্যাক্টলি এই সেম পরিমাণ চাপ প্রশান্ত মহাসাগরে সবথেকে গভীরতম স্থানে রয়েছে। এত পরিমাণে চাপ যেখানে কোনো সাধারণ ধাতু, কোনো সাধারণ প্রযুক্তি টিকতেই পারে না। এই কারণেই ডিপ সি এক্সপ্লোরেশন ভীষণই কস্টলি হয়। একটা ডিপ সি সাবমার্সিবল তৈরি করতে যে প্রযুক্তি লাগে সেটা স্পেস রকেটের থেকেও অনেক বেশি জটিল, কারণ এই মেশিনগুলোকে পারফেক্টলি সিলড হতে হয় যাতে ভেতরে থাকা মানুষ এবং যন্ত্রগুলো নিরাপদে থাকতে পারে। সমুদ্রের গভীরে রেডিও সিগন্যাল কাজ করে না, তাই যোগাযোগ রাখতে হয় সাউন্ড ওয়েভের মাধ্যমে, যেটা খুবই স্লো এবং রিস্কি প্রসেস। এই সীমাবদ্ধতাগুলোর জন্যই আমরা আজও ওশেন ফ্লোরকে পুরোপুরিভাবে ম্যাপ করতে পারিনি,
বর্তমানে পৃথিবীর মোট সমুদ্রতলের মাত্র 20% হাই রেজুলেশন ম্যাপিং করা সম্ভব হয়েছে। বাকি প্রায় 80% এখনও মানব জাতির জন্য অধরাই রয়ে গেছে। এই 80%-এর বড় অংশটাই প্রশান্ত মহাসাগরে রয়েছে, কারণ এর আয়তনটা বিশাল। আমরা এখনও জানি না এখানে কি আছে। অনেক সময় ডিপ এক্সপ্লোরেশনে এমন এমন জিনিস পাওয়া গেছে যা মানবজাতি এর আগে কখনো কল্পনাও করতে পারেনি। নতুন নতুন প্রাণী, নতুন নতুন ইকোসিস্টেম, এমনকি কেমিক্যাল প্রসেস। আগে মানুষ ভাবত আমাদের পৃথিবীর প্রত্যেকটা জীবকে বেঁচে থাকার জন্য সূর্যের আলোর প্রয়োজন হয়, কিন্তু প্রশান্ত মহাসাগরের এই গভীরতা মানবজাতিকে ভুল প্রমাণ করেছে। প্রশান্ত মহাসাগরের গভীরে রয়েছে হাইড্রোথার্মাল ভেন্ট, যার মাধ্যমে পৃথিবীর ভেতর থেকে গরম ফুটন্ত ম্যাগমা বেরিয়ে আসে। এই ম্যাগমার আশেপাশে থাকা সমুদ্রের জলের তাপমাত্রা 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আর এই তাপমাত্রার উপরই ভিত্তি করে সমুদ্রের অতল গভীরে এমন এমন সব প্রাণী সৃষ্টি হয়েছে যাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলোর প্রয়োজন পড়ে না। এবার যদি আমরা একটু বড় স্কেলে ভেবে দেখি, তাহলে দেখতে পাবেন এই প্রশান্ত মহাসাগর একটা ডায়নামিক সিস্টেম। এটা স্ট্যাটিক নয়। এর ভেতরে সবসময় সার্কুলেশন, মিক্সিং, হিট ট্রান্সফার চলতেই থাকে। সমুদ্রের স্রোতগুলো তাপকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়, আর এই পুরো প্রক্রিয়াটা পুরো পৃথিবীর ক্লাইমেট মানে ওয়েদারকে ব্যালেন্স করতে সাহায্য করে। এই কারেন্ট সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে থার্মোহ্যালাইন সার্কুলেশন, যাকে অনেক সময় গ্লোবাল কনভেয়ার বেল্টও বলা হয়। যদিও এর একটা বড় অংশ আটলান্টিক মহাসাগরে দেখা যায়, কিন্তু প্রশান্ত মহাসাগরের সাথে এটা ডিপলি কানেক্টেড। এখানে সমুদ্রের উপরিতলে জল গরম হয়, বাষ্পীভূত হয়, জলের লবণতা বাড়ে, তারপর আবার সেই জল ঠান্ডা হয়ে নিচে নামে। এই সাইকেল হাজার হাজার বছর ধরে চলতে থাকে। এটা শুধুমাত্র আমাদের ক্লাইমেট নয়, আমাদের জীববৈচিত্র্যের উপরেও ভীষণই প্রভাব ফেলে। কারণ নিউট্রিয়েন্ট রিচ ডিপ ওয়াটার যখন সারফেসের উপর উঠে আসে, তখন সেখানে প্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই প্ল্যাঙ্কটনের উপরেই পুরো ম্যারিন ফুড চেইন নির্ভর করে। প্ল্যাঙ্কটন থেকে ছোট ছোট মাছ, ছোট মাছ থেকে বড় মাছ, আর শেষে মানুষ। এভাবেই চলতে থাকে। ইভেন এই প্ল্যাঙ্কটন পৃথিবীর সব থেকে বড় অক্সিজেনের সোর্স। কিন্তু তাই বলে কি প্রশান্ত মহাসাগর সবসময় বেনিফিশিয়াল? তা নয়। কখনো কখনো এই শক্তি ধ্বংসাত্মক রূপ নেয়। যেমন ট্রপিক্যাল সাইক্লোন বা টাইফুন। প্রতি বছর গড়ে এখানে প্রায় 25 থেকে 30টা বড় বড় টাইফুন তৈরি হয়, যার অনেকগুলো জাপান, ফিলিপিন, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উপর আঘাত হানে। এইসব ন্যাচারাল ডিজাস্টারের পাশাপাশি একটা বড় সমস্যা হচ্ছে সি লেভেল রাইজ। বর্তমানে ক্লাইমেট চেঞ্জের কারণে মেরু অঞ্চলের বরফ গলছে এবং ওশেন টেম্পারেচার বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে সি লেভেল। প্রশান্ত মহাসাগরের অনেক ছোট ছোট আইল্যান্ড নেশন যেমন কিরিবাটি বা তুভালু ইতিমধ্যেই এই সমস্যার মুখোমুখি হয়েছে। এই দেশগুলোর অনেক জায়গা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 1 বা 2 মিটার উঁচুতে রয়েছে। সি লেভেল ভবিষ্যতে যদি আরও কিছুটা বাড়ে, তাহলে এই দেশগুলো পুরোপুরি জলের নিচে তলিয়ে যাবে। এখন যদি আমরা আবার জিওপলিটিক্সের দিকে দেখি, তাহলে দেখতে পাবেন প্রশান্ত মহাসাগরের গুরুত্ব ভবিষ্যতে আরও বাড়তে চলেছে। আর এর সব থেকে বড় কারণ হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্ক। আজকের দিনে আপনি যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন বা আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, তার একটা বড় অংশ চলে সাবমেরিন কেবেলের মাধ্যমে। এই কেবেলের একটা বড় অংশ প্রশান্ত মহাসাগরের নিচ থেকে গেছে। এই কেবেলগুলো যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক কমিউনিকেশন সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে সমুদ্রের নিচের ইনফ্রাস্ট্রাকচারও আজকের দিনে স্ট্র্যাটেজিক অ্যাসেট হয়ে উঠেছে। বড় বড় দেশগুলো শুধুমাত্র জলের উপরে নয়, নিচের তলদেশের উপরেও নজর রাখছে। কোথায় কেবেল আছে, কোথায় রিসোর্সেস আছে, কোথায় সাবমেরিন চলাচল করছে, সব কিছু এখন নজরদারির মধ্যে। সব মিলিয়ে দেখতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে প্রশান্ত মহাসাগর শুধু একটি ভৌগোলিক জায়গা নয়, এটা একটা সম্পূর্ণ সিস্টেম যার প্রভাব পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। আপনি আজকের দিনে কলকাতা, নিউ ইয়র্ক, লন্ডন যেখানেই থাকুন না কেন, এই মহাসাগরের প্রভাব আপনার জীবনে কোনো না কোনোভাবে পড়ছেই। কিন্তু এই বিশাল প্রভাবের মধ্যেও একটা অদ্ভুত আয়রনি রয়েছে। আমরা যত বেশি এটাকে ব্যবহার করছি, ততই কম এটাকে বোঝার চেষ্টা করছি। আমরা এর উপরে নির্ভরশীল, কিন্তু এটাকে পুরোপুরি চিনতে পারিনি। হয়তোবা আগামী 50 বা 100 বছরেও আমরা এই মহাসাগরের অনেক রহস্য উন্মোচন করতে পারবো না। হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা সম্পূর্ণ ম্যাপ তৈরি করতে পারবো, নতুন নতুন প্রাণী আবিষ্কার করব। হয়তোবা আমরা চেষ্টা করব এই তলদেশকে আরো ভালোভাবে জানার, নতুন নতুন জীব আবিষ্কার করার। কিন্তু একটা জিনিস সবসময় মেনে নিতেই হবে, আমরা যতই এগোই না কেন,
এই প্রশান্ত মহাসাগর আমাদের থেকে সব সময় এক ধাপ এগিয়ে থাকবে। তো কেমন লাগলো আজকের এই টপিক, প্রশান্ত মহাসাগরের বিষয়ে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন। আপনি কি এরকম ধরনের ভিডিও আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর এগুলোর বিষয়ে জানতে চান? সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করবো এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও বানানো। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেই। আজকের দিনে প্রশান্ত মহাসাগরে যে গভীর খাদ রয়েছে, মারিয়ানা ট্রেঞ্চ, সেখানে নাসা কিছু একটা জিনিস খোঁজার চেষ্টা করছে এবং এর সাথে জড়িয়ে রয়েছে নাসার একটা ভীষণই ক্রিটিক্যাল মিশন, যার মাধ্যমে তারা অন্য গ্রহে জীবন খোঁজার চেষ্টা করছে। প্রশান্ত মহাসাগরের গভীরতার সাথে অন্য গ্রহের জীবনের কি সম্পর্ক, এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, দেখুন ভিডিওটা গিয়ে। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।